নমস্কার। আজ আমরা সত্যজিৎ রায়ের ৬৬ সালের ছবি নায়ক নিয়ে একটা গভীর আলোচনায় বসছি। হ্যাঁ, নায়ক। আর আমাদের হাতে রয়েছে ছবিটার ওপর একটা বেশ ইন্টারেস্টিং বিশ্লেষণ, দ্য বার্ডেন অফ অ্যাপ্লজ। তো এই বিশ্লেষণের সূত্র ধরেই আমরা খ্যাতির ব্যাপারটা, আত্মপরিচয়ের সংকট আর অবশ্যই সত্যজিৎ রায়ের সিনেমা তৈরির স্টাইল এগুলি একটু খুঁড়ে দেখব। আর অবশ্যই কেন্দ্রে থাকবেন অরিন্দম মুখোপাধ্যায়, মানে উত্তম কুমার অভিনীত চরিত্রটি। তার মানসিক যাত্রার দিকেই আমরা মূলত নজর রাখব। ঠিক। আচ্ছা, শুরুতেই তাহলে একটু প্রেক্ষাপটটা মনে করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অরিন্দম মুখোপাধ্যায় একজন বিশাল ফিল্ম স্টার, কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন ট্রেনে, জাতীয় পুরস্কার নিতে। ২৪ ঘন্টার যাত্রা, কিন্তু এই বাইরের যাত্রাটা আসলে একটা অজুহাত মাত্র, তাই না? একদম। আসলে এটা একটা ভেতরের যাত্রা, মনস্তাত্ত্বিক। প্রায় পুরো ছবিটাই তো ট্রেনের মধ্যে। ওই সীমাবদ্ধ জায়গাটায় যেন ওর ভেতরের চাপটা আরও বেশি করে ধরা পড়ে। হুম, সময়ে এগোনোর চেয়েও যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্মৃতি, অপরাধবোধ, স্বপ্ন এইসব। ঠিক। সত্যজিৎ রায় এখানে সময়টাকে খুব অন্যভাবে ব্যবহার করেছেন। ট্রেনের গতিটা এখানে গল্পের গতি নয়, বরং ওই ২৪ ঘণ্টায় অরিন্দমের পুরো অতীতটা যেন চোখের সামনে ভেসে ওঠে, মানে একটা আত্ম-অনুসন্ধান। আর এই অনুসন্ধানের একটা বড় জায়গা জুড়ে আছে ওই খ্যাতির চাপ, তাই তো? খ্যাতির আড়ালে যে একাকিত্ব। অবশ্যই। বাইরে থেকে দেখলে অরিন্দম একজন পূজনীয় তারকা, সবাই ঘিরে ধরছে অটোগ্রাফের জন্য, কিন্তু ভেতরে 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 সে আত্মসন্দেহে ভুগছে, নিজের কাজ নিয়ে, নিজের জীবন নিয়ে একটা ক্লান্তি। হ্যাঁ, এবং রায় দেখাচ্ছেন যে খ্যাতিটা আসলে বিজয় নয়, বরং এক ধরনের বিকৃতি। এটা যেন সব অনুভূতিকেই কেমন কৃত্রিম করে দেয়। দেখুন, অরিন্দমকে কষ্ট দেয় কোনটা? পুরস্কার না পাওয়াটা নয়। বরং ওই যে গুরুজনের প্রতি বিশ্বাসঘাতকতা বা একজন মহিলা জীবন নষ্ট করে দেওয়ার স্মৃতি, ওইগুলো। একদম, ওইগুলোই যেন ওকে তাড়া করে ফেরে। আয়নার সামনে দাঁড়ালে যেন নিজেরই অন্য রূপ দেখতে পায়। ছবিতে ওই সংলাপটা মনে পড়ছে, এই অরিন্দম মুখার্জিকে তো আমি চিনি না, এটাই বোধহয় নির্যাস। কিন্তু এই ভার নিয়েও মানুষ তো একটু মুক্তি চায়, তাই না? ওই সাংবাদিক চরিত্রটি অদিতি, শর্মিলা ঠাকুর। হ্যাঁ শর্মিলা ঠাকুর, তার কাছে অরিন্দম যেন একটু নিজেকে খুলতে পারে, নিজের মুখোশটা নামাতে চায়। এই যে ভেতরের দ্বন্দ্ব আর বাইরের এই খ্যাতির ফারাক, এটা সত্যজিৎ রায় পর্দায় ফুটিয়ে তুললেন কিভাবে? মানে তার নির্মাণ কৌশলটা। অসাধারণ। ওই যে সীমিত পরিসর, একটা ট্রেনের কামরা, সেটাকেই তিনি বানিয়ে তুলেছেন স্বীকারোক্তির জায়গা, স্মৃতির মঞ্চ, আবার স্বপ্নের জগতও। ঠিক বলেছেন। আয়না আর কাঁচির ব্যবহার খুব চোখে পড়ার মতো, মানে চরিত্রের ওই দ্বিখণ্ডিত সত্তা, নিজের মুখোমুখি হওয়া। আর ওই সংকীর্ণ করিডোরগুলো, বন্ধ জানলার কাঁচ, রেস্তোরাঁ কারের আবদ্ধ পরিবেশ, একটা কেমন দম বন্ধ করা অনুভূতি তৈরি হয়, যেন সে আটকে পড়েছে। নিজের ওই খ্যাতির জালেই আটকে পড়া। একদম। আর ওই স্বপ্নের দৃশ্যটা, মানে টাকার পাহাড়ের ওপর দিয়ে হেঁটে যাওয়া, তারপর তলিয়ে যাওয়া। রায়ের কাজে এমন পরাবাস্তব দৃশ্য তো খুব বেশি নেই। হ্যাঁ, ওটা খুব শক্তিশালী একটা দৃশ্য। অর্থের প্রতি ওর যে টানাপড়েন, আবার শেষে আত্মসমর্পণ, সেটা দারুণভাবে দেখায়, কাব্যিকও। আবার নীরবতার ব্যবহারটাও দেখুন। অরিন্দম একা বসে আছে, জ্বলন্ত সিগারেট হাতে। অনেক সংলাপের চেয়েও যেন বেশি কথা বলে ওই মুহূর্তগুলো। এবার একটু উত্তম কুমারের অভিনয়ে আসি। মানে বাংলার ম্যাটিনি আইডলকে এমন একটা চরিত্রে ভাবা, যেটা হয়তো ওর নিজের জীবনেরও কিছুটা কাছাকাছি, এটা তো বেশ সাহসী একটা ব্যাপার ছিল। খুবই ইন্টারেস্টিং কাস্টিং। এটা নিয়ে অবশ্য কথাও হয়েছে যে উত্তম কুমারের নিজের স্টারডম কি চরিত্রটাকে একটু ছাপিয়ে গেল কিনা। হ্যাঁ, এই প্রশ্নটা আসে। কিন্তু আমার মনে হয় উনি হয়তো নিজের ওই তারকা পরিচিতিটাকে ব্যবহার করেছেন, কিন্তু সেটার আড়ালে লুকোননি, বরং একটা বেদনাদায়ক, আত্মসচেতন অভিনয় দিয়েছেন। কিভাবে? একটু যদি বুঝিয়ে বলেন। ওই যে গলার স্বরে একটা সূক্ষ্ম ভাঙন, হাসির মধ্যে ক্লান্তি আর বিষণ্ণতার মিশেল, চোখের দৃষ্টি, তাতে একটা মুক্তির খোঁজ। তিনি স্টারডমকে ব্যবহার করেছেন চরিত্রের ভেতরের শূন্যতাটাকেই বোঝাতে। উত্তম কুমার নিজেও তো মনে করতেন চরিত্রটা ওর জীবনের খুব কাছাকাছি। এই মেটাফিকশনাল দিকটা ছবিটাকে অন্য মাত্রা দেয়। আচ্ছা, ছবিটার উত্তরাধিকার কেমন?
মানে বক্স অফিসে তো নাকি তেমন চলেনি প্রথমে। হ্যাঁ, বাণিজ্যিক সাফল্য হয়তো শুরুতে আসেনি, কিন্তু সময়ের সাথে সাথে নায়ক রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ আর সমাদৃত কাজ হয়ে উঠেছে। এখন তো ফিল্ম স্টাডিজে পড়ানো হয়, ক্লাসিক হিসাবে ধরা হয়। অন্যান্য ছবির সাথে তুলনা করা হয়, যেমন ধরুন ফেলিনির 8.5। হ্যাঁ, বা ধরুন লস্ট ইন ট্রান্সলেশন, যেখানে ওই সাফল্যের আড়ালের একাকিত্ব বা বিচ্ছিন্নতা দেখানো হয়েছে। তবে রায়ের দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় অনেক বেশি সহানুভূতিশীল। তিনি চরিত্রকে বিচার করছেন না, শুধুমাত্র তার ভেতরের ভাঙনটাকে তুলে ধরছেন। খুব নাটকীয় কোনো পতন বা কেলেঙ্কারিও নেই, একদম, বরং একজন মানুষের নিজের সম্পর্কে যে ভ্রম বা ইলিউশন, তারই একটা নীরব উন্মোচন। খুব শান্ত কিন্তু গভীর। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ায় যে নায়ক হয়তো খুব চোখ ধাঁধারও বিনোদন নয়, কিন্তু এটা মনে একটা গভীর ছাপ রেখে যায়। খ্যাতির শীর্ষে থেকেও একজন মানুষ আসলে ভেতরে ভেতরে কতটা একা, কতটা ভঙ্গুর হতে পারে। ঠিক, তারই একটা অসাধারণ মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবি, যা হয়তো আমাদের এই প্রশ্নটার মুখোমুখি করে, পৃথিবী বা সমাজ আপনাকে যা বানাতে চায়, সেইটে হয়ে ওঠার জন্য আসলে কি মূল্য দিতে হয় আমাদের।